রাগ, বদমেজাজ আর ন্যায়ের প্রতি পাগলামি এই তিনটাই মিশে আছে অফিসার ভাগবতের রক্তে। ডিপার্টমেন্টের সবাই যাকে ভয় পায় তাকেই একদিন বদলি করা হয় উত্তরপ্রদেশের ছোট্ট এক শহর রবার্টসগঞ্জে। নামে ছোট হলেও শহরে কিন্তু চলছে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। নিম্নবিত্ত পরিবারের তরুণী মেয়ে কয়েকদিন ধরেই নিখোঁজ। রাস্তা জুড়ে চলছে উত্তেজনা, থানার সামনে ভিড়, শহরে চলছে কারফিউ। কেউ বলে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে, আবার কারো মতে সে প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এসব থেকে দূরে অন্য এক শহরে তখন এক কেমিস্ট্রি প্রফেসর তার 18 বছরের প্রেমিকা মীরার সঙ্গে গড়ে তুলেছে স্বপ্ন আর ভালোবাসায় ভরা ছোট্ট এক পৃথিবী। কিন্তু ভাগবতের অনুসন্ধান যতই গভীরে এগোতে থাকে, প্রফেসর আর মীরা সেই নিখোঁজ কেসের ভয়ানক জালে ততটাই ফেসে যায়। প্রফেসরকে টেনে আনা হয় জেলে, আর ঠিক তখনই একটা মেয়ের কিডন্যাপিং কেসের গল্প বদলে যায় 19টা মেয়ের নিখোঁজের কাহিনীতে। শুরু হয় চোর, পুলিশ আর এক রাক্ষসের রক্তাক্ত খেলা, যে খেলার মুখোশের আড়ালে লুকিয়ে আছে শহরের সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষস। এমনই ভরপুর সাসপেন্স, সত্যি মিথ্যার গোলকধাঁধা আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সত্য ঘটনার উপরে নির্মিত ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস। তবে এই গল্প দেখে আপনিও বলতে বাধ্য, এ কি মানুষ নাকি রাক্ষস? আমি সবসময় সত্য ঘটনার উপর নির্মিত মুভি বা সিরিজগুলোর সত্য ঘটনাটা ভিডিও শেষে আপনাদের জন্য বলে দিই। এই গল্পের শেষেও বাস্তব জীবনের সেই সাইকো কিলারের বিস্তারিত আমি বলে দিয়েছি। সালটা 2009। রবার্টসগঞ্জের পুরনো এক গলির বাসার ছাদে দাঁড়িয়ে পূর্ণির মা তাকে বারবার কল করেই যাচ্ছে। পূর্ণির নম্বর বন্ধ বলায় বাবাকে এসে বলে আজ পূর্ণির হাফ ডে নিয়ে দাঁতের ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে এখনো ফেরেনি আর নম্বরটাও বন্ধ। আমি ভুবনকে ডক্টরের চেম্বারে খোঁজ নিতে পাঠিয়েছি। তখনই ভুবন এসে জানায় পূর্ণিকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই কথা শোনা মাত্রই মা সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটাও যেন হারিয়ে ফেলে। কিছু লোক রাস্তায় একজনকে বস্তায় বন্দি করে মাটিতে টানতে টানতে নিয়ে গাড়িতে তুলে বলে এই ছেলের বন্ধুর সাথে পুনাম পালিয়ে গেছে। এখন এই ছেলেই বলবে আব্দুল আর পুনাম কোথায় গেছে। ছেলেটাকে গুন্ডা মতো এক লোকের কাছে আনলে ছেলেটা ভয়ে ভয়ে বলে আব্দুল তো মুম্বাই চলে গেছে, তার সাথে পুনামের কোনো সম্পর্কই নেই। সবাই রেগে তাকে আরো মারতে থাকে। শহরের আর এক প্রান্তে তখন পুলিশ আর সাধারণ জনতার মধ্যে ঝামেলা চলছে। সবাই মিছিলে চিৎকার করে বলছে আমার বোনের সাথে করা এই নৃশংসতা আর মানব না বলেই পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথেই সারা শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে যায়। লখনউয়ের এক থানায় তখন এসিপি ভাগবতকে তার সিনিয়র রেগে বলে আপনার কাস্টাডিতে এই আসামির পাঁজরের 2টা হাড় আর 4টা মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, আপনি তো এখনো রাগের পর নিয়ন্ত্রণ করতে পারেননি। ভাগবত বাহানা বানিয়ে বলে আমি তো শুধু তার কলার ধরেছিলাম, আর সে পালাতে গিয়ে সেই থেকে পড়ে যায়। সিনিয়ররা রেগে তাকে বাইরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ডিসিপি এসে বলে বহু কষ্টে তোমার সাসপেনশন আটকিয়েছি, তবে এভাবে যদি তুমি সব আসামির মধ্যে পণ্ডিত দীক্ষিতকে খোঁজো তাহলে একদিন ঠিকই এই চাকরি হারাবে। তোমার পানিশমেন্ট হিসাবে তোমাকে ক্রাইম ব্রাঞ্চ থেকে সরিয়ে রবার্টসগঞ্জে ট্রান্সফার করা হয়েছে, আর রাগ নিয়ন্ত্রণের জন্য 10টা সেশন তো নিতেই হবে। ভাগবতের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে রাজি হয়ে যেতে হয় রবার্টসগঞ্জে। খবরে বলা হয় পুনাম মিশ্রা কেসকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য জন আন্দোলন পার্টির লিডার ব্রিজেশ ত্রিপাঠী আজ আবারও রবার্টসগঞ্জে কারফিউর ঘোষণা দিয়েছে। এমন খবর শুনে ভাগবত আর তার স্ত্রী জাহ্নবী বেশ চিন্তায় পড়ে যায়। না জানি তারা এটা কোন জায়গায় চলে এসেছে। কোয়ার্টারে পৌঁছে ভাগবত তার জুনিয়র মাহাতোকে জিজ্ঞেস করে একটা মেয়ের জন্য পুরো শহরে দাঙ্গা শুরু হয়ে গেছে, এর কারণ কি? এসআই মাহাতো জানায় পুনাম মিশ্রা যমুনানগরে থাকতো, বয়স 28, বাসা থেকে 5000 টাকা, কিছু গয়না আর বিয়ের শাড়ি নিয়ে 5 অক্টোবর থেকে গায়েব হয়ে গেছে। হয়তো কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। আসলে বড় বোনের এখনো বিয়ে হয়নি, আর পুনামের 28 বছর হয়ে গেছে, গায়ের রঙও শ্যামলা, তাই যাকে পেয়েছে তার সাথেই পালিয়েছে। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কেস না। সে যেখানে কাজ করত তারা বলল প্রায় নাকি বাসায় ছেলে পক্ষ দেখতে এসেছে বলে কাজ থেকে হাফ ডে নিত, আর এরপর সে কোথায় যেত তা কেউ জানে না। চরিত্রটাও বেশ ভালো ছিল না। প্রতিবেশীরা নাকি রাতে তাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখত। ভাগবত জিজ্ঞেস করে তা ফোন রেকর্ড বের করেননি? মাহাতো বলে আজ কেবল এসেছে তো, তাছাড়া সামনেই
নির্বাচন, নেতাজি। কথা শেষ করার আগেই ভাগবত বলে, এসব রাজনীতির খেলা আমার কেসে চলবে না। কাল সকালে পুনামের পরিবার আর তোমার এই নেতা যেন থানায় পৌঁছে যায়। সবাই চলে যেতেই ভাগবত পুনামের কল রেকর্ড চেক করতে বসে। বেশ গভীর রাতে মাহাতোকে কল দিয়ে বলে, আগে যদি পুনামের কল রেকর্ড চেক করতে তাহলে অনেক আগেই এই কেসটা সলভ হয়ে যেত। পুনাম একটা নম্বরে বারবার কথা বলতো, কাল সকালের মধ্যেই ওই নম্বরের বিস্তারিত বের করবে। সকাল হতেই নেতা ব্রিজেশ আর পুনামের বাবা আর ভাইরা থানার সামনে প্রতিবাদ মিছিল নিয়ে দাঁড়িয়ে থাকে। ভাগবত এসে এইসব দেখে মাহাতোকে বলে, ওই নেতা ব্রিজেশ আর পুনামের বাবার ভাইকে আমার কাছে আনো। ব্রিজেশ ভাগবতের কাছে এসেই তার রাজনীতির পাওয়ার দেখিয়ে বলে, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না আর পুলিশ চুপ করে বসে আছে, এসব আমরা মানব না। ভাগবত তাকে রেগে এক ঝাড়ি দিয়ে বলে, তুই সাধারণ এক কেসকে ধর্মের নাম করে রাজনীতির জন্য ব্যবহার করছিস, সেটা আগে বন্ধ কর। মেয়েটা তার ভালোবাসার মানুষের সাথে চলে গেছে, এটাকে এত বড় ইস্যু কেন করছিস? পুনামের বাবা কান্না করতে করতে বলে, দয়া করে এমন বলবেন না, আমার মেয়ে এমন না। গত 10 দিন ধরে মেয়েটাকে পাচ্ছি না, তার কোনো খবরও নেই। আপনি শুধু একটা ডেট দিয়ে দেন, আমি পুনামের মাকে বলে দিব তার মেয়ে সেই দিনই বাড়ি ফিরবে। ভাগবত বলে, আমারও একটা মেয়ে আছে, আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কথা দিলাম 15 দিনের মধ্যেই আপনার মেয়ে বাসায় ফিরবে। পুনামের বাবা আর কিছু না বলেই চলে যায়। সকাল সকাল বিনারসের রাস্তায় এক মেয়ে সাইকেল নিয়ে বের হলে একটা ছেলে আচমকাই তার সামনে আসায় মেয়েটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। রেগে ছেলেটাকে বকতে থাকলেই ছেলেটা বাহানা করে বলে, আরে তুমি সান্ধিয়া না, মনে আছে আমার কথা? মেয়েটা বলে, হ্যাঁ মনে পড়েছে, আপনি তো স্কুলের ক্যান্টিনে পচা খাবার বানানো সেই বানওয়ালি লাল। ছেলেটা বলে, জি না, আমার নাম সামি। মেয়েটা বলে, আমিও সান্ধিয়া না, আর মেয়ে পড়ানোর এসব পায়তারা বন্ধ করো। সামির বলে, আমি আসলে সায়েন্স পড়াই, তুমি চাইলে আমার সাথে বন্ধুত্ব করতে পারো। মেয়েটা বিরক্ত হয়ে সাইকেল নিয়ে চলে যায়। এরপর থেকে প্রতিদিন সকালে মেয়েটা সাইকেল নিয়ে বের হলেই দেখে সামির সেই রাস্তায় তার জন্য অপেক্ষা করছে, কখনো বই পড়ে তো কখনো উল বনে। একদিন সামিরকে না দেখে আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকলেই সামির এসে বলে, আমাকেই খুঁজছিলে তাই না? আজ বিকালে 5টায় গঙ্গা ঘাটে দেখা করতে আসবে। মেয়েটা বলে, তুমি গিয়ে আমার পাপ ধুয়ে আসো, আমার এসবের দরকার নেই। সামির বলে, না আসলে আমি ভাবছি আজই নিজেকে শেষ করে দিব। মেয়েটা বলে, ঠিক আছে, চিঠিতে মৃত্যুর জন্য আমাকে যখন দায়ী করবে তখন সান্ধিয়া না লিখে মীরা লিখে দিও। এভাবে আকার ইঙ্গিতে মীরা তার নাম জানিয়ে চলে যায়। রবার্টসগঞ্জে তখন কনস্টেবল মিশ্রা দৌড়ে এসে পুনাম যে নম্বরে রোজ কথা বলতো সেই নম্বরের ডিটেলস দিয়ে বলে, ছেলেটার নাম প্রবীণ সাহু। ভাগবত পুনামের বাবাকে ডেকে বলে, এটা পুনামের কল রেকর্ড। রোজ রাতে সে এই প্রবীণ সাহুর সাথে 40 মিনিট ধরে কথা বলতো, এমনকি দিনেও 7 থেকে 8 বার কথা হতো। পুনাম কোনো আব্দুলের সাথে নয়, বরং এই প্রবীণের সাথে প্রেম করত। একে কি আপনারা চেনেন? পুনামের বাবা অবাক হয়ে বলে, না। ভাগবত বলে, গিয়ে আপনার ওই নেতাজিকে জিজ্ঞেস করেন। পরের দিন সকাল হতেই মাহাতো আর ভাগবত এক ইট ভাটায় মাতাল প্রবীণ সাহুকে ধরতে আসলে একটা বাচ্চা ছেলে বলে, একে নিয়ে যান, ও মেয়েটাকে আটকে রেখেছে। প্রবীণ বলে, না না, আমি তো মেয়েকে ওর বাবার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। বলেই দৌড়ে ইট ভাটায় ঢুকে লুকিয়ে পড়ে। মাহাতো জিজ্ঞেস করে, মেয়েটা কোথায়? প্রবীণ বলে, ওই 9 বছরের মেয়েকে দিয়ে আমি কি করব? সে তো ঠিকমতো কাজও করে না, 2টা ট্রাকও তার দ্বারা লোড করা যায় না। বলেই বের হয়ে পালাতে গেলে ভাগবত তাকে ধরে ফেলে। প্রবীণের কানের উপরে কয়টা দিতেই পুনামের ছবি দেখালে প্রবীণ বলে, একে তো আমি চিনি না, একে? ভাগবত সেই নাম্বার বলে জিজ্ঞেস করে, এটা তোর নাম্বার না? তুই তো রোজ এই মেয়ের সাথে কথা বলতি। প্রবীণ বলে, হ্যাঁ, তবে নাম্বারটা আমার বোন কৌশালিয়া ব্যবহার করত। এই মেয়ের সাথে একটু দেখা করিয়ে দিবেন? তাহলে আমি জিজ্ঞেস করতাম যে আমার বোন কোথায়। তাকে গত 8 মাস ধরে পাচ্ছি না। একদিন সকালে কাজের জন্য বের হয়ে যায় আর ফেরেনি। বলেই পকেট থেকে তার বোনের মিসিং রিপোর্টের এফআইআর এর কপি দেখিয়ে বলে, এটা ফেব্রুয়ারিতে করা হয়েছিল। এবার তো মাহাতো আর ভাগবত চিন্তায় পড়ে যায়। এদিকে বেনারসে মীরা খুশি মনে সামিরের সাথে দেখা করতে আসে। সামিরকে পুতুল নাচ দেখে হাসতে দেখে মীরার বেশ ভালোই লাগে। মীরা সামিরের পাশে বসতেই সামির মীরাকে মুগ্ধ হয়ে দেখতে দেখতে বলে, জীবনে অনেক মেয়েকেই দেখেছি, তবে এই প্রথম কোনো মেয়ে আমার সাথে দেখা করতে এসেছে। আমার আজ খুবই ভালো লাগছে। দুইজন চুপচাপ বসে ধীরে ধীরে একে অপরের হাত ধরতে গেলেই আচমকা কোথা থেকে যেন মীরার পরিবারের লোক চলে আসে। মীরা দিদিরা তাকে টেনে নিয়ে যায় আর ছেলেরা সামিরকে টেনে তার মুখে চুনকালি মেখে দেয়। লজ্জায় অপমানে সামির হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ভাগবত স্টেশনে এসে সেশন করা বাদ দিয়ে কৌশালিয়ার কল রেকর্ড চেক করতে থাকে। মাহাতোকে কল দিয়ে বলে, এই নম্বর 2টার ডিটেইলস বের করো। এই নম্বরে কৌশালিয়ার সাথে প্রায় কথা হতো। মাহাতো কল কাটতেই দেখে পুনামের বাবা এখনো মেয়ের আশায় বসে আছে। রাতে মীরা সামিরকে লুকিয়ে লুকিয়ে কল দিয়ে কান্না করতে থাকে। সামির হাসি মুখে বলে, আরে স্কুলে তো এমন কত
মার খেয়েছি, আজ না হয় তোমার জন্য একটু মার খেলাম, তাতে কি এমন হয়েছে? সামিরের কথায় মীরা হেসে দেয়। সকাল হতেই মাহাতো কল দিয়ে বলে যে দুটো নম্বর দিয়েছিলেন তার মধ্যে একটা সান্দিয়া লোহিয়ার আর অপর নম্বরটা সন্তোষ পূজারী নামের একটা ছেলের। সাথে সাথেই ভাগবত তার টিম নিয়ে সন্তোষের বাসায় আসলে সন্তোষের বাবা জানায় সন্তোষ আসলে মেয়ে, আর তাকে গত 1 বছর ধরে পাওয়া যাচ্ছে না। এত পুলিশ দেখে সে ভেবেছিল তার মেয়ে হয়তো ফিরে এসেছে। ভাগবতের আর কিছুই বলার থাকে না। সান্ধিয়ার বাসায় গেলেও জানা যায় একই কথা, তারও 1 বছর যাবৎ কোনো খোঁজ নেই। সান্ধিয়া আর সন্তোষের কল রেকর্ড থেকে পাওয়া যায় নিশো নামের আরেক মেয়ের নম্বর, তবে তার বাসার ক্যালেন্ডারে কিছু নাম্বার পাওয়া যায়। মালতি নামের আরেক মেয়ের বাসায় গিয়ে জানা যায় সেও মিসিং। পূজা নামের আরেক মেয়ের নম্বর পেলে জানা যায় সেও একইভাবে মিসিং। ভাগবতের বুঝতে আর বাকি থাকে না যে পুনাম মিশ্রা মিসিং কেস কোনো সাধারণ কেস না, বরং এই কেসের আড়ালে লুকিয়ে আছে তার মতো আরো কিছু মেয়ের রহস্যময় মিসিং কেস। এর সবাই সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল আর এরপর তারা কেউই বাসায় ফেরেনি, তাই এখন তাদেরকে এই সব মেয়ের মধ্যে কমন কোনো লিঙ্কে খুঁজতে হবে। মাহাতো বলে যদি এদের মাঝে কোনো কমন লিঙ্কই না থাকে, বহু বছর আগে কন্নৌজের সিকরি নামের এক গ্রামে এমনই একটা কেস হয়েছিল। 7 থেকে 8 জনের মতো 14 থেকে 15 বছরের মেয়েরা রহস্যময় ভাবে গায়েব হয়ে গিয়েছিল। গ্রামের সবাই তাদেরকে অনেক খুঁজেছিল, তবুও তাদের কোথাও পাওয়া যায়নি। বেশ কয়েকদিন পর দশমীর রাবণ দহনের দিন রাবণের আগুনের ফুলকে গিয়ে উড়ে মন্দিরের পর্দায় লাগে। মন্দিরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সবাই আগুন নেভাতে দৌড়ায়, কিন্তু আগুন আরো বেড়ে গিয়ে মন্দিরের পাশের কুড়ে ঘরে লাগে। তখনই সেই কুড়ে ঘরে নিখোঁজ হওয়া 3টা মেয়ের কাপড় পাওয়া যায়। তখন জানা যায় ওই ঘরে যে থাকতো সে কালো জাদু করত। কেউ বলে সে কোনো অদৃশ্য শক্তি লাভে এমন জাদু করে মেয়েদেরকে বলে দিত, তো কেউ কেউ বলে ওই শয়তান আসলে মেয়েদেরকে বেঁচে দিত। ভাগবত মন খারাপ করে বলে কেসটা 1984 সালের, আর সেই রাক্ষসের নাম পণ্ডিত দেখছে। তন্ত্রমন্ত্র আসলে এমন কিছুই ছিল না, তবে ওই মেয়েগুলোর একজনকেও পাওয়া যায়নি। তখন আমার বয়স ছিল 17 বছর, আমার বোন মোনা ছিল 13 বছরের, আর মোনা ওই পণ্ডিতের ভিকটিমদের একজন বলেই সে উঠে চলে যায়। পরের দিন স্টেশনে কনস্টেবল এসে বলে সেদিন ক্যালেন্ডারে যে নম্বর পেয়েছিলেন তার মধ্যে একটা নম্বর কবিতা শাস্ত্রী নামের এক ফটোগ্রাফারের। মানবাড়িতেই তার দোকান আছে। ভাগবত তার টিমকে ম্যাপ দেখিয়ে বলে এই মানবাড়ি হলো প্রদেশের সবচেয়ে বড় সন্ত্রাস প্রবণ এলাকা, আর এই মিসিং মেয়েদের মাঝের কমন লিঙ্ক হলো এই মানবাড়ি, কারণ বেশিরভাগ কলের লোকেশন মানবাড়ির আশেপাশের এলাকা থেকেই হয়েছে। মাহাতো তার টিম নিয়ে সাদা পোশাকে মানবাড়ি এলাকায় খোঁজ করতে থাকে। একজন জানায় গোবিন্দ আর গোড়ার কাছে কয়েক মাসে বেশ অনেকগুলো মেয়ে এসেছে। মাহাতো ভাগবতকে জানায় কবিতা নেপালে একটা বিয়ের ফটোশুট করতে গেছে, তবে সে আসতেই আপনাকে জানাবে এমনটাই বলে এসেছি। ভাগবত তার সিনিয়রকে জানায় এই কেসে সব কল রেকর্ড আর প্যাটার্ন দেখে এটাই মনে হচ্ছে যে অনেক বড় গ্যাং এর সাথে কাজ করছে, যারা মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে বেঁচে দিচ্ছে। তাই আমি কাল মানবাড়িতে রেড দিব, আশা করি সেখানে মেয়েদেরকে পেয়ে যাব। পরের রাতে রেড দিয়ে সবাইকে থানায় নেওয়া হয়। রাস্তার অপর পাশ থেকে সামির এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। পুনামের বাবা এদের মাঝে তার মেয়েকে খুঁজতে থাকে, তবে সেখানে কাউকেই পাওয়া যায় না। রেগে গোড়াকে মারতে আসলে সে ভাগবতের মার খাওয়ার ভয়ে বলে দেয় যে এখানে লোকাল মেয়েদেরকে আপনি এদের মাঝে পাবেন না, তাদেরকে দুবাই, মুম্বাই বা নেপালে পাঠিয়ে দেওয়া হয়। তখনই বোনের কথা মনে পড়তেই ভাগবত গোড়াকে ইচ্ছা মতো মেরে বলে আর কোনোদিন কোনো মেয়েকে বাজে জায়গায় বেচবি না বলেই চলে যায়। রাতে ভাগবতের ঘুম আসে না, তার বারবার সেদিনের কথাই মনে পড়ে যখন সে আর মোনা ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ কর গাছে আটকে গেলে মোনা বলে আমাকে হারানোর জন্যই ইচ্ছা করে এমন করেছো তাই না, দাঁড়াও আমি এখনই দোকান থেকে নতুন কর কিনে তোমাকে হারিয়ে দিব। ভাগবত হেসে বলে মা তো তোমাকে যেতেই দিবে না। মোনা রেগে মাকে কিছু না বলেই বের হয়ে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। বাসায় পুলিশ এসে খোঁজ নিয়ে চলে গেলে বাবার রাগ আর ঘৃণার নজরে ভাগবতের দিকে তাকিয়ে থাকে। সেদিন বোনকে একা পাঠানোর আফসোস আজও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বৃষ্টির মধ্যে একটা পুরনো বিল্ডিং এ বসে কথা বলার সময় মীরা মজা করে সামিরকে বলে তোমার তো দাড়ি পেকে যাচ্ছে। সামির রেগে বৃষ্টির মধ্যে নেমে গেলে মীরা এসে বলে সরি, তবে তুমি তো সত্যিই বুড়ো হয়ে যাচ্ছ বলেই হাসতে থাকে। সামির রেগে বলে হ্যাঁ আমি বুড়ো হয়ে যাচ্ছি, তাই তোমার আমাকে ভালোবাসতেও হবে না আর বিয়েও করতে হবে না। মীরা হতবাক হয়ে বলে তুমি বিয়ের কথা বলছো? সামির বলে হ্যাঁ, এলাহাবাদে নতুন চাকরি হয়েছে, থাকার জন্য একটা বাড়িও দিবে। বাড়িটা খুব সুন্দর সাজানো গোছানো, তবে তুমি না থাকলে ওই বাড়ি আমার জন্য একটা ইট ভাটার সমান। আমাকে কি বিয়ে করবে? মীরা খুশিতে সামিরকে জড়িয়ে ধরে। রাতে ভাগবত কবিতাকে সাজান ফটো স্টুডিও থেকে বের হতে দেখে মাহাতোকে কল দিয়ে বলে
বলে কবিতা নেপাল থেকে ফিরে এসেছে বলেই তার পিছু করতে করতে দেখে কবিতা একটা বাসায় ঢুকছে। মাহাতোকে সেখানে আসতে বলে কিছুক্ষণ পরে কবিতার বাসার সবাইকে নিয়ে আসলে কবিতা ভরকে গিয়ে বলে, আমি সত্যি জানি না আপনারা কিসের কথা বলছেন, আমি তো কোনো চন্দা পালকেও চিনি না। ভাগবত তার কোনো কথা না শুনেই কবিতার ফোনে সেই নম্বর ডায়াল করতেই সঞ্জয়ের নাম ওঠে। কবিতা বলে, সঞ্জয় তো আমার পুরনো বন্ধু, তবে এখন আর কথা হয় না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার স্টাফকে জিজ্ঞেস করতে পারেন। এই লোক একবার ছবি বের করার বাহানায় দোকানে এসে একদম আমার পেছনেই পড়ে গিয়েছিল, আমার বাসা এমনকি ছেলের স্কুলেও পৌঁছে গিয়েছিল। এই জন্যই আমি কথা বলা বন্ধ করে দেই। সাথে সাথে কবিতার দোকানের স্টাফকে দেখে জিজ্ঞেস করা হয়। কবিতা সেই সঞ্জয়ের দেওয়া ছবি দেখিয়ে বলে এইগুলো বের করতে এসেছিল। দেখা যায় সবগুলো ছবি ঘোলা আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। কবিতা বলে, আমি তো তখন বুঝিনি, এখন বুঝতে পারছি সে কেন আর এগুলো নিতে আসেনি। ভাগবত হতাশ হয়ে পায়চারি করতে থাকে। মেহতো বলে, আপনি যে 2টা IME নাম্বার দিয়েছিলেন সেগুলো বন্ধ। ভাগবত বলে, এদের উপর নজর রাখো, কোনো মোবাইল অন হতেই আমাকে জানাবে। বেনারসে মীরা তখন সামিরের দেওয়া জিন্স পরে আসতে ওয়েটার তাকে বাজে নজরে দেখতে থাকে। মীরা লজ্জায় তাড়াতাড়ি বসে পড়ে। ওয়েটার যেতেই মীরা বলে, একবার আমি জিন্স পরেছিলাম বলে বাবা আমাকে বকা দিয়েছিল, আজ তুমি আমাকে এই জিন্স গিফট করেছো, তার জন্য থ্যাংক ইউ। সামির বলে, দোষ আসলে এই লোকদের, এভাবে আর কতদিন? কেউ যেন তোমাকে দেখে না ফেলে তার জন্য তুমি 1.5 ঘন্টা জার্নি করে দেখা করতে আসো। বাইরে বসলে পুলিশ বিরক্ত করে আর রেস্টুরেন্টে আসলে এরা এভাবে তাকায়। তুমি কাউকে কিছু না বলে আজই আমার সাথে চলো। যে বাবা মা তোমাকে জিন্স পরতে দেয় না তারা কি তোমাকে কোনোদিনও আমাকে বিয়ে করতে দিবে? তাই তাদের সাথে কথা বলেও লাভ নেই, আজই আমার সাথে চলো। বাবা মায়ের কথা মনে পড়তে মীরার চোখ ছল ছল করে ওঠে। মীরা ঠিক বুঝে উঠতে পারে না তার কি করা উচিত। পুনামের বাবা হঠাৎই ভাগবতের গাড়ি থামিয়ে বলে, আমার মেয়েকে আর কোনোদিনও পাওয়া যাবে না, তাই না? জবাবে ভাগবত কিছুই বলতে পারে না, কারণ তার কাছে এর কোনো উত্তর নেই। আজ রাবণ দহনের রাত। ভাগবত মন খারাপ করে রাবণ দহন দেখছে। মীরা মায়ের হাত শক্ত করে ধরে মন খারাপ করে বসে আছে। তবে সামিরের চোখে মুখে আনন্দের ছাপ। মেহতো ভাগবতকে কল দিয়ে জানায়, আপনার দেওয়া ওই 2 IME নম্বরের একটা 20 সেকেন্ডের জন্য অন হয়েছে, কাল সকালেই ওই লোককে আপনার সামনে পাবেন। এদিকে মীরা সকাল হতেই সামিরের সাথে বাসে করে চলে আসে এলাহাবাদে। সামির মীরাকে নিয়ে একটা লজে আসলে লজের লোকটা তার দিকে কেমন ভাবে যেন তাকায়। রুমে আসতেই মীরার বাসার কথা মনে পড়তেই সে কান্না করতে থাকে। সামির তার মন ভালো করতে বলে, তাড়াতাড়ি গিয়ে বিয়ের শাড়ি পরে আসো তো, দেখি কেমন লাগে। মীরা যেতে না চাইলেও সে জোর করে পাঠায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ যেতেই সামির মোম জ্বালিয়ে মীরাকে লাল শাড়িতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এদিকে থানায় সেই ছেলেকে ধরে আনলে ভিকি নামের ছেলেটা জানায় সেদিন তার ফোনে চার্জ ছিল না, তাই সে তার বন্ধু কস্তবের ফোনে সিম ঢুকিয়েছিল। সাথে সাথেই কস্তবকে ধরে আনলে কনস্টেবল ভাগবতকে বলে এর কাছে আর একটা ফোন ছিল, যেই ফোন দিয়ে মালতি আর চন্দাকে কল দেওয়া হয়েছিল। ভাগবত তাকে কস্তবকে এক চড় মেরে জিজ্ঞেস করে, তুই পড়িস বিকম সেকেন্ড ইয়ারে, তাহলে তোর 2টা ফোন কেন লাগবে? কস্তব আর ভিকি দুজনেই জানায় সেদিন রাস্তায় তাদেরকে একটা স্কুটি ধাক্কা দেয়। তারা রেগে সেই লোকের স্কুটির কভার ছিঁড়ে ফেলে যেখানে নেতার ব্রিজেসের ছবি ছিল। হাতাহাতির মধ্যে লোকটার ফোন পড়ে গেলে কস্তব সেই ফোন তুলে তার কাছেই রেখে দেয়। গতকালে শুধু সেই ফোনটা ব্যবহার করেছে, এর আগে ওই ফোন অন করা হয়নি। এই কথা শোনা মাত্রই ভাগবতের কি যেন মনে পড়ে যায়। সে দ্রুত কবিতা থেকে পাওয়া ছবি চেক করতে দেখে সেখানে নেতার ছবিওয়ালা একটা স্কুটি রাখা। ছবিটা ভিকি আর কস্তবকে দেখালে তারা বলে, হ্যাঁ এটাই সেটা। মেহতোকে বলে, দ্রুত কবিতাকে ডাকো আর এই স্কুটির ডিটেলস বের করো। মেহতো স্কুটির মালিকের ডিটেলস এনে দিতেই দেখা যায় লোকটার নাম রাজকুমার সিরাথিয়া। কবিতাকে রাজকুমারের ছবি দেখালে কবিতা জানে এটাই তো সেই সুরাজ, অথচ আমরা জানি এর নাম সামির। তাহলে আসলে কে এই লোক? পরের দিন সকাল হতেই সামির মানে রাজকুমার পৈচাসিক এক হাসি দিয়ে একা একাই বাসে করে বাস স্ট্যান্ডের সামনে এসে পার্কিং লটে থাকা তার স্কুটারটা নিয়ে বাসের টিকিট ছিঁড়ে ফেলে। না জানি এই রাক্ষস মীরার সাথে কি করেছে। এরপর নতুন জামা পরে বাসার সামনে এসে স্কুটার পার্ক করে বাসার ভেতরে ঢুকে। তার স্কুটারের পেছনে ব্রিজেসের পোস্টার দেওয়া। রাজকুমার মানে রাজু বাসায় এসে বারবার দরজায় বেল বাজালেও কেউ দরজা খোলে না। দরজা ধাক্কা দিতেই রাজু দেখে বাসার দরজা খোলা। কোনো একটা অজানা ভয়ে রাজু বাসার ভেতরে এসে তার স্ত্রী সুমিত্রা আর ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বাসা খোঁজা শেষেও সুমিত্রাকে কোথাও পায় না। তখনই বাসার দরজায় সুমিত্রাকে দেখে রাজু
রাজু দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সুমিত্রা রাজুকে বলে, এমন ভাব করছো যেন তোমাকে রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছি। রাজু আহ্লাদে সুরে বলে, তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয় মরেই যাব। সুমিত্রা বলে, দিনের পর দিন যখন গায়েব থাকো তখন তো মরে যাও না। রাজু তার ছেলেকে কোলে নিয়ে বলে, তোমার স্বপ্ন আমাদের অনেক বড় একটা বাড়ি হবে, সেই স্বপ্ন পূরণ করতে আমাকে দিন রাত পরিশ্রম করতে হয়। আমরা তো জানি সে কেমন পরিশ্রম করছে। সুমিত্রা বলে, তোমার গালগপ্প বাদ দাও। রাজু সুমিত্রাকে ড্রেসিং টেবিলের সামনে এনে তার গলায় সোনার চেন পরিয়ে দেয়, আর এটা মীরার গলায় ছিল। তার মানে মীরার সাথে ভয়ানক কিছু একটা হয়ে গেছে। অপরদিকে পুলিশের একটা টিম রাজুর উপরে নজর রাখে। তারা জানতে পারে রাজকুমার সিরাথিয়া আসলে পেশায় একজন স্কুল টিচার। রাজকুমার বা রাজু দুইটা বিয়ে করেছে। তার এক স্ত্রী রিভা শহরে থাকে আর এক স্ত্রী ভাদুই শহরে থাকে। তবে রাজু বেশিরভাগ সময় তার দ্বিতীয় স্ত্রী সুমিত্রার কাছেই থাকে। রাজু দুই স্ত্রী একে অপরের সম্পর্কে জানে। লেডি কনস্টেবল রীতা ভাগবতকে বলে, রিভা বা ভাদুই কোনো শহরেই মেয়েদের কোনো মিসিং রিপোর্ট লেখা হয়নি। যদি মেয়েদের গায়েব করার পেছনে রাজুর হাত থাকে তাহলে সে নিশ্চয়ই দূরে কোথাও গিয়ে এই কাজগুলো করছে। মেহেতো বলে, রাজু একদম দুমুখো সাপের মতো। তার আচার আচরণ দেখে প্রথমে আমরাও ভেবেছিলাম হয়তো এবারও আমরা ভুল মানুষকে টার্গেট করেছি। পাড়ার প্রতিবেশী সবার কাছে রাজু একদম দুধে ধোয়া তুলসী পাতা। সবার চোখে রাজুর মতো এমন ভালো ছেলে এই জামানায় পাওয়া মুশকিল। রীতা বলে, সবাই জানে রাজু একজন স্কুলের শিক্ষক, কিন্তু সে কোন স্কুলে বা কোন শহরে শিক্ষকতা করে সেই কথা জিজ্ঞেস করলে এক একজনকে এক এক শহর বা স্কুলের নাম বলে। ভাগবত রাজুর বন্ধু বান্ধবের কথা জানতে চাইলে সবাই জানায় সে একদম অদ্ভুত মানুষ। কস্তবের কথা অনুযায়ী ওই মোবাইলটা ছাড়া রাজুর সাথে মেয়েদের কোনো কানেকশন পাওয়া যায়নি। তাহলে আমরা কিসের ভিত্তিতে রাজুকে গ্রেফতার করব? ভাগবত তার সিনিয়র অফিসারকে জানায়, আমরা ওকে ইফটিজিং এর মামলায় গ্রেফতার করব। সিনিয়র জানায়, কিন্তু ইফটিজিং এর মামলায় একদিনের বেশি থানায় রাখা যাবে না। ভাগবত বলে, আমরা ওকে আগামীকাল গ্রেফতার করব। 16 কি 17 তারিখ দীপাবলির ছুটি, আর 18 তারিখ মানে রবিবারে কোর্ট বন্ধ। আগামীকাল গ্রেফতার করলে আমরা ওকে প্রায় 4 দিন থানায় রাখতে পারবো। ভাগবত তার টিমের সবাইকে নিয়ে সন্ধ্যার সময় বাস স্ট্যান্ডে এসে রাজুর জন্য অপেক্ষা করতে থাকে। কবিতা ভাগবতকে কল করে বলে, সুরাজ হয়তো সময় মতো আসবে, আর না হয় একেবারেই আসবে না। ভাগবত সান্ত্বনা দিয়ে বলে, তোমার কোনো ভয় নেই, আমাদের পুরো টিম তোমার উপর নজর রাখছে। তখনই কবিতা হঠাৎ করে সামনের দিকে হাঁটতে শুরু করে। জুনিয়র অফিসার ভাগবতকে কল করে জানায় কবিতা বাস স্ট্যান্ড থেকে চলে যাচ্ছে। ঠিক তখনই রাজু এসে কবিতার সামনে দাঁড়ায়। রাজু কবিতার হাত ধরে বলে, বাস স্ট্যান্ডের এই কোনায় ভালো একটা জুসের দোকান আছে। রাজু কিছু না বুঝে কবিতার হাত ধরে সেদিকে হাঁটা দেয়। কবিতা আশেপাশে পুলিশের লোকজনকে খুঁজতে থাকে। এদিকে যারা এতক্ষণ কবিতার উপর নজর রাখছিল হঠাৎ ভিড়ের মাঝে তারা কবিতাকে হারিয়ে ফেলে। কবিতা ফোন বের করে ভাগবতকে কল করলে তখনই ভিড়ের মাঝে একজনের ধাক্কায় কবিতার ফোন পড়ে যায়। জুসের দোকানে আসলে রাজু দোকানদারকে বলে, 2টা কমলার জুস দেন। দোকানদার বলে, আরে এই ম্যাডাম তো কিছুক্ষণ আগেই আমার দোকান থেকে কমলার জুস খেয়ে গেছে, তার নাকি কমলা পছন্দ না। এ কথা শুনে আর কবিতার আচার আচরণে রাজুর বেশ সন্দেহ হয়। সাথে সাথেই সে পেছনে তাকিয়ে দেখে ভাগবত তার দিকে তেড়ে আসছে। কোনো ঝামেলা আছে বুঝতে পেরে রাজু দৌড় দেয়। রাজু পালাতে গেলেই ভাগবত তাকে তাড়া করে। বেশ অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর পুলিশের টিম রাজুকে ধরে গাড়িতে ওঠায়। রাজু গাড়িতে উঠেও কবিতার দিকে শান্তভাবে তাকিয়ে খুব ভালো মানুষের মতো বলে, তোমার কিছু হয়নি তো? আসলেই এই লোক অভিনয়ে সেরা। থানায় এসে রাজু বলে, আপনারা আমাকে এভাবে কেন ধরে নিয়ে এসেছেন? কি এমন অপরাধ করেছি যার কারণে এভাবে হয়রানি করছেন? থানার বাইরে ভাগবত মেহেতোকে বলে, এই পর্যন্ত 7টা মেয়েকে গায়েব করেছে, তারপরও এমন ভাব করছে যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। মেহেতো বলে, এখন একে এমন মারা মারবো যে সব স্বীকার করে নিবে। ভাগবত বলে, ওকে মেরে কোনো লাভ নেই, মার খেয়েও ও কোনো কিছুই স্বীকার করবে না। ওকে আগামী 48 ঘন্টা ঘুমাতে দেবে না, যে করেই হোক ওকে জাগিয়ে রাখবে। ভাগবতের আদেশ মতো রাজু যতবারই ঘুমাতে যায় পুলিশের কোনো না কোনো অফিসার এসে তাকে জাগিয়ে রাখে। অপরদিকে পুলিশের একটা টিম যায় রাজুর বাড়িতে তল্লাশি করতে। সুমিত্রা সবকিছু জানতে পেরে স্তব্ধ হয়ে বসে থাকে। মেহেতো ফিরে এসে ভাগবতকে জানায় রাজুর স্ত্রীরা জানতো না যে রাজুর কোনো চাকরি নেই। প্রতি মাসে দামি দামি আসবাবপত্র কিনতো, তবে যা কিছু কিনতো সবই সুমিত্রার জন্যই। প্রথম স্ত্রীর জন্য কিছুই করতো না। রীতা ভাগবতকে সুমিত্রার বাসা থেকে পাওয়া বেশ কিছু সোনার গয়না আর কয়েকটা ফোন দেয়। রীতা ভাগবতকে বলে, রাজু এসব আলমারিতে লুকিয়ে রেখেছিল আর সুমিত্রা কিছুই জানে না। সোনার লকেট দেখে ভাগবত সেটা পুনামের গলার লকেটের সাথে মিলিয়ে দেখে 2টা লকেট একই রকম। রাজুকে লকআপ থেকে থানার
নিচের একটা গুদাম ঘরে নিয়ে আসা হয়। রাজু বেশ শান্তভাবেই ভাগবতকে সালাম দেয়। ভাগবতের ইশারায় মেহেতো রাজুকে তার বাসা থেকে পাওয়া সব জুয়েলারি ছবি দেখায়। রাজু ছবিগুলো দিকে তাকিয়ে থাকলেও কিছুই বলে না। ভাগবত মেহেতোকে বলে ওকে নিয়ে আরো 24 ঘন্টা আটকে রাখো। এই কথা শুনে রাজু বলে আমি জানি না এরা আমাকে কার হাফ প্যান্ট পরিয়ে দিয়েছে। 24 ঘন্টা ধরে আমি কিছুই খাইনি, একটু ঘুমাতেও পারছি না। শুনেছি অন্য কারো হাফ প্যান্ট পরলে নাকি ইনফেকশন ছড়ায়। ভাগবত সাথে সাথেই এক গ্লাস পানি রাজুর প্যান্টের দিকে ছুঁড়ে বলে তোর হাফ প্যান্টও ধোয়া হয়ে গেল, এবার গিয়ে হাফ প্যান্ট নিংড়ে পানি খেয়ে পেট ভর, তাহলে একসাথে তোর দুইটা সমস্যার সমাধান হয়ে গেল। রাজু ভাগবতকে ধন্যবাদ দিয়ে তার সেলের দিকে চলে যায়। ভাগবত বুঝতে পারে রাজুর মুখ থেকে এত সহজে কথা বের করা যাবে না। পরের দিন সকালে রাজুর দুই স্ত্রী সুমিত্রা আর রাখিকে থানায় ডেকে আনা হয়। ভাগবত তাদেরকে বলে রাজুর সাথে সাথে এবার আপনাদেরকেও জেলে যেতে হবে। আপনারা পুনাম নামে যে মেয়েটাকে বেঁচে দিয়েছেন তার বাবা একজন অনেক বড় মাপের মানুষ, কিন্তু তার দুই স্ত্রী বলে আমরা এই ব্যাপারে কিছুই জানতাম না। সুমিত্রা বলে ওই গয়নাগুলো আমার, আপনি শুধু আমাকে ওই গয়নাগুলো ফেরত দিন। ভাগবত বলে আপনারা আপাতত বাসায় যান, দরকার পড়লে ডেকে পাঠাবো। এক লেডি কনস্টেবলকে ডেকে ইশারায় বলে রাজুর দুই স্ত্রীকে রাজুর সেলের সামনে দিয়ে নিয়ে যেতে। রাজুর সেলের সামনে দিয়ে যাওয়ার সময় রাজু সুমিত্রাকে দেখে বারবার ডাকতে থাকে, কিন্তু সুমিত্রা তাকে পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। তার প্রথম স্ত্রী রাখি সেলের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও রাজু রাখিকে বলে সুমিত্রাকে বোঝাও, ও আমাকে ভুল বুঝছে। দূর থেকে দাঁড়িয়ে ভাগবত এই সবকিছু দেখছিল। রাজুকে আবারও থানার নিচের রুমে নিয়ে আসা হয়। ভাগবত বলে এখনো সময় আছে, সত্যি বলে দে, নয়তো তোর খাতিরদারি আরো বেড়ে যাবে। ভাগবত পুনামের কথা জিজ্ঞেস করলে রাজু বলে এই নামে আমি কাউকেই চিনি না। ভাগবত মেহেতোকে বলে রাজু আর ওই স্ত্রী সুমিত্রার নামে মেয়ে পাচারের কেস দিয়ে দাও। রাজু জানায় সুমিত্রার এসবের সাথে কোনো সম্পর্ক নাই। ভাগবত বলে আমরা সুমিত্রার আলমারি থেকে পুনামের গয়না পেয়েছি। এদিকে গোড়াও স্টেটমেন্ট দিয়েছে যে রাজকুমার আর তার স্ত্রী সুমিত্রা পুনামকে তার কাছে বেঁচে দিয়েছিল। ভাগবত রাজুকে বলে তুই এমনিতেও ফেসে গেছিস, তোর স্ত্রী সুমিত্রাও তোর পাশে নেই। একটু আগেই সুমিত্রা বলেছে আমি শুধুমাত্র আমার গয়না চাই, ওই লোকের সাথে আমার কোনো লেনদেন নেই। সুমিত্রা এটাও বলেছে তোর মতো কাপুরুষকে দিয়ে ওর সংসার চলবে না। নিজের ইগোতে আঘাত লাগার সাথে সাথেই রাজু ভাগবতের কলার চেপে ধরে। সাথে সাথেই ভাগবত রাজুকে মারতে মারতে আধমরা করে দেয়। রাজু বলে কমপক্ষে 2টা হাড্ডি ভেঙেছেন, এইবার আপনাকে শিওর সাসপেন্ড করে দিবে। ভাগবত জানায় যেদিন সত্যি সত্যি তোর হাড্ডি ভাঙবো সেদিন তোর কথা বলার শক্তিটাও থাকবে না। পরের দিন সকালে পাশের সেল থেকে রাজু ছটফট করতে থাকে। রাজু চিৎকার করে বলে সুমিত্রার কোনো দোষ নেই, দয়া করে একে মারবেন না। কিছুক্ষণ পর এক লেডি কনস্টেবল বেহাল সুমিত্রাকে রাজুর সেলের সামনে থেকে নিয়ে যায়। সুমিত্রার এমন ভয়ানক অবস্থা দেখে রাজু স্তব্ধ হয়ে সেখানেই বসে পড়ে। রাজু এক কনস্টেবলকে বলে আমি ভাগবতের সাথে কথা বলতে চাই। রাজুকে ভাগবতের সামনে নিয়ে আসা হলে ভাগবত একটা পেপার দিয়ে বলে সুমিত্রা এখানে তার জবানবন্দি দিয়েছে। রাজু ভাগবতকে বলে এসবের দরকার হবে না, আমি ওকে ভালোবাসি। পুনাম একটা জুয়েলারির দোকানে কাজ করত। পুনামের বয়স 28 বছর হয়ে গিয়েছিল, তাই তাকে কেউ বিয়ে করতে রাজি হয় না। আমি সেই সুযোগ নিয়ে তাকে 2-4টা মিষ্টি মিষ্টি কথা বলতেই সে আমার প্রেমে পড়ে যায়। বিয়ের কথা বলতেই সে আমার সাথে পালিয়ে যায়। আমরা পালিয়ে প্রথমে ক্রান্তিবাগ বাস স্টপে যাই। বাস স্ট্যান্ডের পাশে আমরা একটা হোটেলে উঠি। পরের দিন পুনামকে আমি গুরুজির সাথে দেখা করার কথা বলে হোটেল থেকে বাইরে নিয়ে যাই। যাওয়ার সময় আমি পুনামকে বলি গয়নাগাটি টাকা পয়সা সব এখানেই রেখে যাও, গুরুজির সাথে সাধারণভাবেই দেখা করাই ভালো। আমরা বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিলাম। তখন আমি পুনামকে বলি আমার ভয় হচ্ছে, তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও। কথা শুনে পুনাম নিজেও বেশ ভয় পেয়ে যায়। আমি পুনামকে বলি আমি তোমার জন্য একটা আয়ুর্বেদিক ওষুধ এনেছি, এই ওষুধ খেলে হয়তো বমি হতে পারে, তাই তুমি বাস স্ট্যান্ডের ওয়াশরুমে গিয়ে ওষুধটা খেয়ে নাও। আমার কথা মতো পুনাম বাস স্ট্যান্ডের ওয়াশরুমে গিয়ে মেডিসিনটা খেয়ে নেয়, কিন্তু সে জানতো না ওই মেডিসিনটা সাইনাইড দিয়ে বানানো। আমি ওয়াশরুমের বাইরে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর বুঝতে পারি সে মারা গেছে। এরপর আমি হোটেল রুমে গিয়ে তার গয়নাগাটির টাকা পয়সা নিয়ে বাসায় ফিরে যাই। এই কথা শুনে ভাগবত মেহেতোকে বলে ওকে তাড়াতাড়ি আমার সামনে থেকে নিয়ে যাও, না হলে ওকে আমি মেরেই ফেলবো। মেহেতো সাথে সাথেই ক্রান্তিবাগ থানায় যায়। সেখানকার ইন্সপেক্টর বলে আমরা বাস স্ট্যান্ডের পাশে ওয়াশরুমের ভেতরে একটা লাশ পেয়েছিলাম, কিন্তু লাশের আশেপাশে কোনো জিনিসপত্র না থাকায় লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি। মেহেতো এই কথা ভাগবতকে জানাতেই ভাগবত বলে আমি পুনামের বাবাকে কথা দিয়েছিলাম 15 দিনের মধ্যে তার মেয়েকে খুঁজে আনবো। ভাগবত পুনামের বাসায় গিয়ে মেয়ের মৃত্যুর খবর দিয়ে সবার কাছে ক্ষমা চায়। মেয়ের মৃত্যুর খবর
খবর পেয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। ভাগবত তার টিম আর রাজুকে নিয়ে ক্রান্তি বাস স্ট্যান্ডের কাছে আসে। সেখানে গিয়ে ঘটনাস্থল ভালো করে তদন্ত করে ফেরার সময় তারা একটা ধাবায় খাবার খেতে দাঁড়ায়। সে সময় রাজু খাবার খেতে খেতে রিল্যাক্স মোডে বাকি সব মেয়েদের কথা বলতে শুরু করে। তার মধ্যে কোনো অনুতাপ বা অপরাধ বোধ কিছুই নেই। একে একে সে মোট 19টা মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তাদেরকে মেরে ফেলেছে। এমনকি মীরার সাথেও পরের দিন সকালে একইভাবে বাস স্ট্যান্ডের বাইরে বসেছিল। এরপর তাকে সাইনাইড ওষুধ দিয়ে ওয়াশরুমে পাঠায় আর মীরা সেই ওষুধ খেয়ে সেখানেই মরে পড়ে থাকে। এসব শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। মেহেতো জিজ্ঞেস করে, ওদের সোনাদানা লুট করেছো ভালো কথা, কিন্তু ওদেরকে খুন করার কি দরকার ছিল? ভাগবত প্রচন্ড রেগে বলে, তুই কোনো মানুষ না, তুই একটা রাক্ষস। পরের দিন রাজুকে কোর্টে নিয়ে যাওয়ার সময় রাজু বলে, স্যার আমি রাক্ষস না, আমি হচ্ছে বাজ পাখি। বাজ পাখি 75 বছর বাঁচে, কিন্তু 35 বছর পর তাদের পাখাগুলো দুর্বল হয়ে যায়, তাই তারা আর শিকার করতে পারে না। তখন বাজ পাখি একটা পাহাড়ের সাথে বারবার ধাক্কা মেরে নিজের পাখাগুলো নষ্ট করে দেয়। এরপর পাখাগুলো ভেঙে গেলে 1 মাস অপেক্ষা করে নতুন পাখা গজানোর জন্য। পাখা গজানোর এই 1 মাস বাজ পাখি ভীষণ ভয়ে থাকে, হয়তো এই সময় সে নিজেই শিকারে পরিণত হতে পারে। এরপর যখন আবারও তার নতুন পাখা গজায় তখন আবারও নতুন শিকার ধরতে বেরিয়ে পড়ে। আমার জীবনেও এখন সেই 1 মাস চলছে, তার মানে সে এটাই বোঝাচ্ছে যে এরপর সে আরো ভয়ানক রূপে ফিরে আসবে। রাজুকে কোর্টে তোলা হলে বিচারক বলে, আপনি চাইলে নিজের জন্য উকিল রাখতে পারেন। রাজু বলে, দেশের সবাই আমাকে অপরাধী হিসেবে মেনে নিয়েছে, তাই আমি কোনো উকিলের উপরে ভরসা করতে পারবো না, আমি আমার কেস নিজেই লড়তে চাই। বিচারক অনুমতি দিলে রাজু ভাগবতকে বলে, আপনার হাতে 1 মাস সময় আছে, তারপর তো এই বাজ পাখি উড়ে যাবে। এদিকে এই কেস নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায় আর রাজু জেলে বসেই ওকালতি পড়তে শুরু করে। এই কেসে তদন্ত করার সময় ভাগবতের সামনে আসে 2003 সালের আরো একটা কেস। রাজু একটা মহিলাকে বেহুশ করে তার কাছ থেকে সমস্ত গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার কয়েকদিন পর ওই মহিলা একদিন বাজারে রাজুকে দেখে ধরে ফেলে। তারপর রাজুকে পুলিশে দিলে পুলিশ তাকে অনেক মারে। সেদিন রাজু বলেছিল এরপর থেকে আর কোনো কাজ সে অসমাপ্ত রাখবে না, মানে রাজু বুঝিয়েছে এরপর থেকে সে আর তার কোনো ভিকটিমকেই বাঁচিয়ে রাখবে না। কয়েকদিন পর কোর্টের শুনানি শুরু হলে ক্রান্তিবাগ বাস স্টপের একজন সাক্ষীকে ডাকা হয়। লোকটা বিচারককে বলে, এই ছেলেটাই সেদিন পুনামকে হোটেলে নিয়ে এসেছিল। পুনাম একটা লাল রঙের সালোয়ার কামিজ পরেছিল। রাজু লোকটাকে জিজ্ঞেস করে, আপনি ঠিক কয়টার সময় আমাকে আর পুনামকে একসাথে দেখেছিলেন? লোকটা জানায়, সন্ধ্যা 6:30টার সময় আপনাদের দেখেছিলাম। রাজু বলে, সন্ধ্যা 7টার আগে রবার্টসগঞ্জ থেকে ক্রান্তিবাগে কোনো বাস আসে না। লোকটা বলে, আপনারা কোন বাসে এসেছেন সেটা আমি দেখিনি, আর কোথা থেকে এসেছিলেন তাও দেখিনি। বিচারক রাজুকে বলে, আপনি কোন বাসে এসেছেন সেটা নিয়ে এখানে কথা হচ্ছে না, কথা হচ্ছে যে আপনাকে পুনামের সাথে দেখা গিয়েছিল। রাজু কিছু বুঝতে পারেনি এমন ভাব করে বলে, ক্ষমা করবেন, আজ প্রথম দিন তো তাই একটু নার্ভাস হয়ে গেছি। সেদিন অন্য থানার ইন্সপেক্টর এসে ভাগবতকে বলে, আমরা রাজুর ব্যাপারে শুধু এটুকুই জানি যে সে ছোটবেলায় ক্রিকেট খেলতে অনেক পছন্দ করত, ছোট থেকেই সে অনেক বুদ্ধিমান। রাজু জানে কার উইক পয়েন্ট কোনটা, তাই সে সহজেই মানুষকে তার কবজায় নিয়ে আসতে পারে। পরের দিন আদালতে উকিল হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করে, রাজু সেদিন রেজিস্টার খাতায় কি লিখেছিল? ম্যানেজার বলে, নিজের নাম পরশ কুমার লিখেছিল আর পুনামকে তার স্ত্রী হিসাবে দেখিয়েছিল। উকিল বিচারককে বলে, লজের রেজিস্টারে হাতের লেখা আর রাজুর পার্সোনাল ডায়েরির হাতের লেখা প্রায় 90% মিলে গেছে। তখনই মেহেতো ভাগবতকে কল দিয়ে বলে, আমি সব সাইনাইড ডিলারদের কাছে খোঁজ নিয়েছি, রাজুকে তারা কেউই চেনে না। ভাগবত বলে, তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা এতটা সহজ না, পুরো প্রদেশে লোক পাঠাও, যেভাবেই হোক খুঁজে বের করতে হবে যে সে সাইনাইড কার কাছ থেকে পেয়েছে। এদিকে রাজু কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে বলে, একথা সত্য যে আমি পুনামের সাথে সেদিন হোটেলে গিয়েছিলাম, আমরা দুজনই প্রাপ্ত বয়স্ক, তাই আমার জানা মতে এটা কোনো অপরাধ না। পুনাম আমাকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাইনি, এ কথা আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কোনো মতেই বুঝতে চাচ্ছিল না। আমার কথা শেষে পুনাম সেখান থেকে চলে যায়। এরপর তার সাথে কি হয়েছে তা আমি জানি না। আমি ওকে বিয়ে করতে পারিনি তার মানে এই না যে ওর জন্য আমার চিন্তা হয়নি। পুনাম আর এই পৃথিবীতে নেই, এ কথা আমি কোনোভাবেই মানতে পারছি না। কান্নার নাটক করে বলে, কখনো কখনো মনে হয় হয়তো সে এখনই হেঁটে এসে আপনাদের সবাইকে বলবে আমার রাজু নির্দোষ। রাজুর এমন অভিনয় দেখে কোর্টের সবাই
সবার রাগে গা জ্বলতে থাকে। রাজুকে আবারও জেলে নেওয়ার সময় রাজু ইশারায় ভাগবতকে বোঝায় যে ঠিকই 1 মাস পর সে উড়ে চলে যাবে। অনেক খোঁজাখুঁজির পর রাজুর সেই পণ্ডিতের খোঁজ পায়। সে জানায় রাজু একদিন আমার কাছে এসে বলে সে তার পাপ মোচন করতে চায়। মেহতো জিজ্ঞেস করে কিসের পাপ। পণ্ডিত বলে রাজু নাকি বিয়ের আগে কোন মেয়ের সাথে হোটেলে ছিল আর সেই মেয়েটাকে নাকি সে খুনও করেছে। রাজু সেই পাপটাকে মোচন করতে এসেছিল, কিন্তু কোর্টে রাজু বলে এই পূজারী একদম মিথ্যা বলছে, আমি এটা প্রমাণ করে দিব। মেডিকেল রিপোর্ট অনুযায়ী প্রমাণ করে দিব যে এই পণ্ডিত মিথ্যা বলছে। ডক্টর কাঠগড়ায় আসলে রাজু জিজ্ঞেস করে পোস্টমর্টমের সময় আপনার কি মনে হয়েছে মেয়েটার সাথে কোনো প্রকারের জোর জবরদস্তি হয়েছিল? ডক্টর বলে না, শরীরে তেমন কোনো দাগ ছিল না অথবা কোনো ডিএনএও পাওয়া যায়নি। আসলে রাশের অবস্থা এমন ছিল। রাজু জিজ্ঞেস করে কেমন অবস্থা? ডক্টর জানায় পুনামের লাশ যে ওয়াশরুমে পাওয়া গিয়েছিল তার দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর সাইনাইডের প্রভাবে পুরো শরীর নীল হয়ে পচতে শুরু করেছিল। তার মানে এটা শিওর যে মেয়েটা সাইনাইড খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। রাজু বিচারককে বলে ডক্টরের কথা মতো পুনাম নিজেকে শেষ করেছে, তাহলে প্রমাণ হয়েই গেল যে পূজারী মিথ্যা বলছে। কোর্টের বাইরে এসে উকিল ভাগবতকে বলে ওই ক্রান্তিবাগের থানার পুলিশেরা পুরো সিস্টেমকে নিয়ে তামাশা বানিয়ে দিয়েছে। তারা ভালোভাবে লাশের পোস্টমর্টমটাও করেনি। নিজের দোষ থাকতে এখন একটা খুনকে আত্মহত্যা বলছে, কিন্তু আসলে এই খুনি সাইনাইডের ওই মেডিসিন কোথায় পেল? দেখতে ছোট হলেও ওইটুকু মেডিসিন 10 থেকে 12 জন লোককে মেরে ফেলার জন্যই যথেষ্ট। কিছু একটা মনের পড়ার সাথে সাথেই ভাগবত তার গাড়ি নিয়ে কোথায় যেন রওনা দেয়। থানায় এসে রাজুর কাছ থেকে পাওয়া সব প্রমাণগুলো বের করে দেখতে শুরু করে। ভাগবত মেহতোকে বলে পারফিউমের এই ছোট বোতলগুলোর সাথে সাইনাইডের কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। মেহতো জানায় এই বোতলে তেমন কিছুই ছিল না, আমরা ফরেন্সিক টেস্টও করিয়েছি। ভাগবত মেহতোকে বলে এই বোতলগুলো নিয়ে খোঁজ করে দেখো রাজু এই পারফিউম গুলো কোথা থেকে কিনতো। পারফিউমের দোকানের খোঁজ পেয়ে সাথে সাথেই ভাগবত সেখানে যায়। পারফিউমের দোকানে জুয়েলারি শপের কার্ড পেলে পারফিউমের দোকানের মালিক জানায় আমার বাবার গয়নার দোকান আছে। সেটার বাবার কাছে গেলে সে বলে 2004 সালে রাজুর সাথে আমার জেলে দেখা হয়। জেলের ভেতরে সে গোল্ড পালিশ করার কাজ শিখেছিল। জেল থেকে বের হয়ে সে মাঝে মাঝে আমার দোকানে এসে সাইনাইড নিয়ে যেত। পরের দিন কোর্টে উকিল সেই লোকটাকে জিজ্ঞেস করে সাইনাইডের একটা ওষুধ কি মানুষকে মারার জন্য যথেষ্ট? লোকটা বলে একটা পিলের 10 ভাগের 1 ভাগ খেলেই মানুষ সাথে সাথেই মারা যায়। উকিল বিচারককে বলে এগুলো কোনো কাকতালীয় ঘটনা না। খালিদ নামের এই লোকের কাছ থেকে রাজু সাইনাইড কিনে 19টা মেয়েকে খুন করেছে। রাজু খালিদকে বলে আমি যে তোমার কাছ থেকে সাইনাইড কিনেছিলাম তার কোনো রিসিট আছে? খালিদ বলে তুমি তো আমার বন্ধু মানুষ, তাই রসিদ রাখিনি, তবে পাশের দোকানদার তোমাকে আমার দোকানে আসতে দেখেছিল। রাজু বলে তোমার সাথে আমার পুরনো বন্ধুত্ব আছে, সে কারণে আমি দেখা করতে যেতাম, তবে আমি সাইনাইড কিনতে যাইনি। তা তুমি যে সাইনাইড বিক্রি করো তোমার কাছে কি সাইনাইড বিক্রি করার লাইসেন্স আছে? তুমি তো নকল সোনা বিক্রি করার জন্য কয়েকবার জেলও খেটেছো। আমার তো মনে হচ্ছে এই খুনগুলোর সাথে তুমিই জড়িত। 2005 থেকে 2009 পর্যন্ত এই খুনগুলো হয়েছে, আর এই সময় খালিদের কাছে সাইনাইড কেনার লাইসেন্স ছিল। ঠিক সেই সময় শহরে এই খুনগুলো হওয়া কোনো কাকতালীয় ঘটনা না। খালিদের কাছে সাইনাইড কেনার লাইসেন্স ছিল কিন্তু বিক্রি করার লাইসেন্স ছিল না। তারপরেও সে বলছে সে নাকি অবৈধভাবে আমার কাছে সাইনাইড বিক্রি করেছে। খালিদ এবার ভয় পেয়ে বলে আমি ওর কাছে কোনো সাইনাইড বিক্রি করিনি। ওর সাথে পুরনো সম্পর্ক থাকার কারণে মাঝে মাঝে ও আমার সাথে দেখা করতে আসতো। বিচারক বাধ্য হয়ে খালিদের লিখিত বয়ান বাদ দিতে বলে। এই সাইকোর বুদ্ধির কাছে সবাই যেন দিন দিন আরো অসহায় হয়ে যাচ্ছে। সবাই সবকিছু জানার পরও কেউ তার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারছে না। রাজুর সব কেসগুলো নিয়ে ভাবার সময় মনে করে রাজু বলেছিল 2008 সালে পূজার পরে মহিমাকে নিয়ে রানীকোটের প্যারাডাইস হোটেলে গিয়েছিল। মহিমার পরে তার শিকারে পরিণত হয়েছিল রানজানা। পরের দিন ভাগবত মাহাতোকে বলে আমার মনে আছে রাজু তার জবানবন্দিতে দেবলোক লজ নামের একটা হোটেলের কথা বলেছিল, কিন্তু তুমি যে এফআইআর লিখেছো সেখানে এই লজের ব্যাপারে কিছুই লেখা নেই। মেহতো বলে ওটা দেবলোক লজ না, ওটা হচ্ছে নমস্কার লজ, আমরা ওই নামে কোনো লজই পাইনি। ভাগবত বলে পূর্বাচলে যতগুলো লজ আছে আমি সবগুলোর নামের লিস্ট চাই। সাথে সাথে সরকারি রেজিস্টার অফিসে যতগুলো লজের রেজিস্টার করা ছিল সব খুঁজে বের করে দেবলোক নামের মোট 3টা লজ পাওয়া যায়। 3টা অবশ্য 3 জেলায়, একটা বেনারসে, একটা বিদায়চাল আর আরেকটা এলাহাবাদে। সাথে সাথে ভাগবত লজে গিয়ে রাজুর ছবি দেখালে রিসিপশনের লোকটা বলে হ্যাঁ স্যার এই লোকটা আমাদের এখানে এসেছিল। ক্রান্তিবাগের থানায় গিয়ে ভাগবত অফিসারকে বলে সেই রাতে বাস স্টপে যার ডিউটি ছিল তাকে ডেকে পাঠান। সেই কনস্টেবল বলে মেয়েটার কোনো পরিচয় পাওয়া যায়নি, মেয়েটা অজ্ঞান হয়েছিল তাই আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম। এই কথা শুনে ভাগবত চমকে বলে তার মানে মেয়েটা এখনো বেঁচে আছে? হাসপাতালে গেলে রেকর্ড চেক করে ডক্টর বলে মেয়েটার নাম শালু। অভিভাবকের জায়গায় নীলিমার নাম লেখা, আর নীলিমা তো আমাদের হাসপাতালের নার্স, সে এখন স্টাফ কোয়ার্টারে আছে।
ভাগবত নীলিমার সাথে দেখা করতে গেলে নীলিমা বলে শালু 40 দিন কোমায় ছিল। ছোটবেলা থেকেই শালু ওষুধ দেখলেই ভয় পেত, তাই সে হয়তো সেই ওষুধটা খায়নি, শুধু মুখে নিয়ে ফেলে দিয়েছে, আর এই কারণে সে 40 দিন কোমায় ছিল। 1.5 বছর আগেই শালুর বিয়ে হয়েছে, তাদের এখন একটা মেয়েও আছে। আপনারা দয়া করে ওর সাথে দেখা করতে যাবেন না, ওর স্বামী এখনো ওর আসল নামটাও জানে না। ভাগবত জিজ্ঞেস করে শালুর আসল নাম কি। দেখা যায় এই শালুই হচ্ছে সেই মীরা। তার মানে আমরা তখন যার ঘটনা দেখছিলাম সেটা ছিল 1 বছর আগের ঘটনা। ভাগবত মীরার সাথে দেখা করতে আসলে মীরা বলে ছোটবেলা থেকেই আমার জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু এক মুহূর্তের মধ্যে ওই দানব সবকিছু শেষ করে দিয়েছে। সবসময় ভয় থাকি আমার স্বামী যদি আমার সত্যিটা জেনে যায় তাহলে আমার সুখের সংসার নষ্ট হয়ে যাবে। ভাগবত বলে ভয় পেলে তো ওই রাক্ষসটা পাবে, কারণ অপরাধটা সে করেছে আর সেই শাস্তি তুমি পাচ্ছ। তুমি কোর্টে আসতে পারবে না সেটা ঠিক আছে, কিন্তু নিজেকে এভাবে দোষ দেওয়াটা বন্ধ করো, নিজের খেয়াল রাখো। বলেই ভাগবত সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সেখানে একটা ফাইল রেখে যায়। সেই ফাইলের ভেতরে রাজু যে মেয়েগুলোকে মেরেছিল তাদের সবার লাশের ছবি রাখা। ছবিগুলো দেখে মীরা কান্না করতে থাকে। সেদিন রাজুর দেওয়া ওই ওষুধ খেলে আজ এই মেয়েগুলোর লাশের ছবির মধ্যে তার ছবিটাও থাকতো। মীরা বাসায় ফিরে রাজুর সাথে কাটানো স্মৃতিগুলো ভাবতে থাকে, কিভাবে সে রাজুর পাতা ফাঁদে পা দিয়েছিল। সে বারবার শুধু একথাই ভাবতে থাকে, যদি সেদিন সে রাজুর দেওয়া ওই ওষুধটা খেত তাহলে আজ সে নিজেও একটা লাশ হয়ে থাকতো। মানসিক এই কষ্ট সহ্য করতে না পেরে সে তার স্বামীকে সব জানিয়ে দেয়। তার স্বামী বলে আমি মীরাকে মেনে নিলেও এই সমাজ মানবে না, তাই তুমি এই সমাজের চোখে শালু হয়েই থাকবে। পরের দিন কোর্টের শুনানিতে উকিল বলে আজ আমি ভীষণ লজ্জিত। আমি লজ্জিত এই কারণে যে এমন একটা দানব আমাদের সমাজে আমাদের মাঝেই বাস করে। আমি লজ্জিত যে এমন এক দানবকে আমরা কেউ আটকাতে পারিনি। আমার লজ্জা হচ্ছে কারণ আমি তার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারিনি। এত বড় একটা দানব শুধুমাত্র ফ্রডের কেসে হয়তো 5 বছরের জন্য জেলে যাবে, কিন্তু আমাদের সৌভাগ্য যে এমন কিছুই হবে না। শহরের পুলিশ রাত দিন এক করে কাজ করেছে শুধুমাত্র এই দানবকে শাস্তি দেওয়ার জন্য আর ওই 19টা পরিবারকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য। উকিল বলে রাজুর সব অপরাধ প্রমাণ করার জন্য আমি আমার শেষ সাক্ষী শালু ওরফে মীরাকে ডাকার অনুমতি চাইছি। মীরাকে কোর্টে দেখে রাজু হতবম্ব হয়ে যায়। সে কখনোই ভাবতে পারেনি সে যাদেরকে স্বীকার করেছে তাদের মধ্যে কেউ বেঁচে থাকতে পারে। রাজু ঘাবড়ে গেলেও ভাগবতের মুখে হাসি ফুটে ওঠে। সে জানে এবার আর রাজুর বাঁচার কোনো উপায় নেই। বিজয়ের এক হাসি হাসতে হাসতে সে কোর্টের বাইরে চলে যায়। মীরার সাক্ষীতে আর সকল প্রমাণের ভিত্তিতে রাজুকে ফাঁসি সাজা দেওয়া হয়। এই মুভিটা একজন সাইকো কিলারের জীবনের উপর নির্মিত, এটা তো আমি আগে জানিয়েছি। সেই সাইকো কিলারের নাম হলো মোহন কুমার, যে 2003 সাল পর্যন্ত একটা স্কুলে শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকের পেশায় নিয়োজিত ছিল। মোহনকে ভারতের বেশিরভাগ মানুষ সাইনাইড মোহন নামে চেনে। তার এই নামের কারণ সে 2004 থেকে 2009 এর মাঝে 20 জন মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে গিয়ে একসাথে থেকে জন্ম নিরোধক ওষুধ বলে সাইনাইড খাইয়ে খুন করত। পরবর্তীতে তাদের লাশ টয়লেটে পড়ে থাকতো আর সে হোটেলে গিয়ে তাদের টাকা এবং সোনা নিয়ে পালিয়ে যেত। মোহন খুবই ধূর্ত, তাই সে ভিকটিমকে তার বিষয়ে কারোর সাথে কথা বলতেও মানা করে দিয়েছিল। সে এক একজনের সাথে এক এক পরিচয়ে পরিচিত হতো, এই জন্য কখনো তার উপর কেউ সন্দেহ করেনি। যখন 2009 সালে অনিতা নামের এক মহিলার বেওয়ারিশ লাশ পাওয়া যায় এবং তারই মোবাইল ব্যবহার করে মোহন অন্য ভিকটিমের সাথে কথা বলে, তখন সেই লোকেশনে গেলে পুলিশ মোহনের বাসা পায়। মোহনের বাসায় অনেক সোনার গয়না, মোবাইল ফোন, সাইনাইডের বোতল এবং মোহনের ভিকটিমদের নামের লিস্ট লেখা ডায়েরি পায়। মোহন এমন মহিলাদের ফাঁসাতো যারা গরিব ঘরের এবং যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। মহিলারা পারিবারিক দিক থেকে বিয়ে নিয়ে বেশ চাপে থাকায় সহজেই মোহনের জালে ফেসে যেত। পুলিশ মোহনকে 20 জন মহিলার খুনের কেসে গ্রেফতার করলেও মাত্র 3টা খুন প্রমাণ করতে পারে, যেটা আসলেই দুঃখজনক। পরবর্তীতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তবে এটা ক্লিয়ার না যে সে কোনো সাইকোপ্যাথ কিলার ছিল, কারণ সবার ভাষ্য মতে তার আচার ব্যবহার সবই স্বাভাবিক ছিল। সে নেশা জাতীয় কিছু সেবনও করতো না। কেউ কেউ বলে 2003 সালে তার শিক্ষকের চাকরি যাওয়ার পর সে হতাশ হয়ে যায়, সেজন্য একটা মহিলাকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগে তার জেল হয়। কারণ মোহনের মতে মহিলাটি তাকে বিয়ে করতে চেয়েছিল আর দুর্ঘটনাবশত সে নদীতে পড়ে যায়। এই কারণে তার মনে মেয়েদের প্রতি ঘৃণার জন্ম হয়। জেলের মধ্যে এক স্বর্ণকারের সাথে মোহনের দেখা হলে জানতে পারে লোকটা সাইনাইড ব্যবহার করে সেই পানি ফেলার কারণে একজনের কয়েকটা গরু মারা যায়। সেই কেসে তার জেল হয়েছে। তাই মোহন জেল থেকে বের হয়ে স্বর্ণকার থেকে নেওয়া তথ্য
তথ্য মতে এক সাইনাইড ডিলারের সাথে যোগাযোগ করে সাইনাইড নেওয়া শুরু করে, আর এরপর থেকেই ওষুধের উপরে সাইনাইডের প্রলেপ দেওয়া শুরু করে, আর সেই ওষুধ ব্যবহার করে 20 জনকে তার জালে ফাঁসিয়ে খুন করে। তবে শেষে এটাই খুশির সংবাদ যে 2013 সালে এই ভয়ানক সিরিয়াল কিলারকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়, যদিও সে এমন মৃত্যু ডিজার্ভ করে না। তাকে তো আরো ভয়ানক যন্ত্রণা দিয়ে তিলে তিলে না সেই সাইনাইড খাইয়েই মারা উচিত ছিল। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।